Hello everyone, welcome to our YouTube channel Philosophy for UGC NET. আমাদের এই চ্যানেলটি মুখ্যত দর্শনের স্টুডেন্টসদের জন্য যারা ইউজিসি নেট, গেট, ওয়েস্ট বেঙ্গল সেট, জেআরএফ ইত্যাদি এক্সামের প্রিপারেশন নিচ্ছেন এবং সেই সকল স্টুডেন্টসদের জন্য যারা দর্শন নিয়ে চর্চা করতে ভালোবাসে। এই চ্যানেলের বিভিন্ন ভিডিও আসবে নেট ওরিয়েন্টেড টপিক্সের ওপর এবং এখানে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনও ডিসকাশন করব। কিন্তু এখন পরীক্ষার মান দিন দিন যত উন্নত করা হচ্ছে, পাশাপাশি কিন্তু আমাদের একইভাবে বিভিন্ন ফিলসফিক্যাল স্কুলসগুলোর সম্বন্ধে ভালো করে পড়তে হবে। আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা একটা টার্গেট সেট করে পড়তে পারি, যাতে ডিসেম্বরের এক্সামের মধ্যে আমরা ভালো করে সমস্ত ইম্পর্টেন্ট টপিক কভার করতে পারি, ভালো করে প্রিপারেশন নিয়ে নিতে পারি। তো চলুন শুরু করি। আজকের আমাদের টপিক হলো বার্ট্রান্ড রাসেল। Bertrand Russell was a famous British philosopher and logician and a pioneer of analytic philosophy. He was born on 18th May 1872 at Trelech, Monmouthshire. Bertrand Russell আমরা জানি উনি একজন ব্রিটিশ ফিলসফার ছিলেন এবং লজিক এবং অ্যানালিটিক ফিলসফির ক্ষেত্রে উনি রীতিমতো একটা বিপ্লব এনেছিলেন। তার জন্ম হয় ট্রেলেক, মনমথশায়ার। এখানে তার কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম দেওয়া আছে, এই প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। রাসেল wrote Principia Mathematica along with A.N. Whitehead. He also wrote on denoting our knowledge of the external world, an inquiry into meaning and truth, human knowledge, its scope and limits, problems of philosophy, my philosophical development. আপনারা PYQ দেখলে জানবেন যে এই প্রত্যেকটা থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। Russell was one of the proponents of ideal or artificial language along with Frege, Quine, Wittgenstein. আমরা জানি যে ভাষা দর্শনের ক্ষেত্রে আমরা দুরকম গোষ্ঠী দেখি, একটা হচ্ছে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ফিলসফি, অপরটি হচ্ছে পারফেক্ট ল্যাঙ্গুয়েজ ফিলসফি। এখানে রাসেল কিন্তু পারফেক্ট বা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ফিলসফার। এটাকে পারফেক্ট ল্যাঙ্গুয়েজ, আইডিয়াল ল্যাঙ্গুয়েজ, আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অনেকভাবে উল্লেখ করা যায়। এর মধ্যে রাসেল পারফেক্ট ল্যাঙ্গুয়েজ ফিলসফার। রাসেলের পাশাপাশি ফ্রেগে, ডব্লিউ.ভি.ও. কোয়াইন, উইটগেনস্টাইন তার আর্লি উইটগেনস্টাইন এনারা সকলে পারফেক্ট ল্যাঙ্গুয়েজ ফিলসফার। আমাদের পাশাপাশি জেনে রাখা প্রয়োজন যে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ফিলসফার কারা ছিলেন। অর্ডিনারি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ফিলসফার ছিলেন গিলবার্ট রাইল, অস্টিন, পি.এফ. স্ট্রসন আর লেটার উইটগেনস্টাইন। ঠিক আছে, এই উভয় গোষ্ঠী, এই পারফেক্ট ল্যাঙ্গুয়েজ ফিলসফি হোক কি অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ফিলসফি, এই উভয় গোষ্ঠীর দার্শনিকরাই দার্শনিক আলোচনার কেন্দ্রে ভাষাকে স্থাপন করেন। তারা মনে করেন যে দার্শনিক সমস্যাগুলো উত্থাপিত হয় ভাষাটাকে সঠিকভাবে ব্যবহার না করার ফলে। তার ফলে আমরা ভাষাকে যখন অ্যানালিসিস করব, তার মাধ্যমে আমরা দার্শনিক সমস্যা সমাধান করতে পারব। রাসেলের মতো অন্যান্য যারা পারফেক্ট ল্যাঙ্গুয়েজ ফিলসফার ছিলেন বা আইডিয়াল ল্যাঙ্গুয়েজ ফিলসফার ছিলেন, তারা অর্ডিনারি ল্যাঙ্গুয়েজের উপর অনেক রকম অভিযোগ আনেন যে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ভেগ, অ্যাম্বিগুয়াস, সেগুলো যথাযথ নয়, সেগুলো অস্পষ্ট ইত্যাদি অনেক অভিযোগ আনেন। এবার দেখুন, রাসেল তার প্রবলেমস অফ ফিলসফি গ্রন্থে দু ধরনের জ্ঞানের কথা বলেন। একটা হলো নলেজ অফ থিংস বা বিষয় সংক্রান্ত জ্ঞান, আর অপরটা নলেজ অফ ট্রুথস বা সত্য সংক্রান্ত জ্ঞান। তাহলে রাসেল তার প্রবলেমস অফ ফিলসফি গ্রন্থে দু ধরনের জ্ঞানের কথা বলছেন, একটি হলো নলেজ অফ থিংস, অপরটি নলেজ অফ ট্রুথস। এখানে নলেজ অফ থিংসকেও দুভাগে ভাগ করা যায়। একটা হলো নলেজ বাই অ্যাকুইন্টেন্স বা পরিচিতিমূলক জ্ঞান, অপরটি নলেজ বাই ডেসক্রিপশন বা বর্ণনামূলক জ্ঞান। তাহলে রাসেল তার প্রবলেম অফ ফিলসফি গ্রন্থে নলেজ অফ থিংস এবং নলেজ অফ ট্রুথসের কথা বলেন। আর আমরা যে পরিচিতিমূলক জ্ঞান বা নলেজ অফ অ্যাকুইন্টেন্সের কথা জেনে থাকি এবং বর্ণনামূলক জ্ঞানের কথা জেনে থাকি, দুটোই কিন্তু নলেজ অফ থিংসের প্রকারভেদ। নলেজ অফ থিংস অনুযায়ী জ্ঞান দু প্রকার, একটা হচ্ছে পরিচিতিমূলক জ্ঞান, অপরটা বর্ণনামূলক জ্ঞান। তাহলে আমাদের জানতে হবে যে
পরিচিতিমূলক জ্ঞান বলতে রাসেল কী বুঝিয়েছেন? পরিচিতিমূলক জ্ঞান হচ্ছে যখন আমরা কোনো বিষয়কে সাক্ষাৎভাবে জানি, কোনো রকম অনুমানের সাহায্য ছাড়া এবং নলেজ অফ ট্রুথসের সাহায্য ছাড়া। আমি আগেই বলেছি যে নলেজ অফ থিংসেরই প্রকারভেদ হচ্ছে পরিচিতিমূলক জ্ঞান। তাহলে যখন আমরা কোনো বিষয়কে সাক্ষাৎভাবে জানি অনুমানের সাহায্য ছাড়া কোনো রকম, এবং কোনো রকম নলেজ অফ ট্রুথের সাহায্য ছাড়া, কারণ এটা নলেজ অফ থিংসের আন্ডারে পড়ছে। এটা রাসেলের ভাষায় এই যে knowledge by acquaintance is essentially simpler than any knowledge of truth and logically independent of knowledge of truth. অর্থাৎ এই পরিচিতিমূলক জ্ঞান যে কোনো নলেজ অফ ট্রুথ বা সত্য সংক্রান্ত জ্ঞানের থেকে সহজতর এবং যৌক্তিকভাবে স্বনির্ভর। আমাদের যে পরিচিতিমূলক জ্ঞান তার নলেজ অফ ট্রুথের থেকে অনেক সহজতর এবং যৌক্তিকভাবে স্বনির্ভর, তা কিন্তু নলেজ অফ ট্রুথের ওপর কোনোভাবে নির্ভর করে না। তাহলে পরিচিতিমূলক জ্ঞান হচ্ছে যখন আমরা কোনো বিষয়কে সাক্ষাৎভাবে জানি, কোনো রকম অনুমানের সাহায্য ছাড়া আর নলেজ অফ ট্রুথের সাহায্য ছাড়া। আমাদের যে নলেজ অফ ট্রুথ আর নলেজ অফ থিংস এই সমস্তই কিন্তু পরিচিতিমূলক জ্ঞানের ওপরেই নির্ভরশীল। উদাহরণস্বরূপ বলা যায় যে যদি আমার সামনে কোনো টেবিল থাকে, সেই টেবিলের যে আকৃতি, কাঠিন্য, তার যে কালার, এই সমস্ত কিছুর সাথে আমাদের সরাসরি পরিচয় ঘটে। এই সবই হলো বিভিন্ন ইন্দ্রিয় উপাত্ত বা সেন্স ডেটা। টেবিলটাকে আমরা সরাসরিভাবে জানি না, টেবিলটাকে কিন্তু আমরা জানি এইসব ইন্দ্রিয় উপাত্তের দ্বারা সৃষ্ট অ্যাপিয়ারেন্সের মাধ্যমে। এই ইন্দ্রিয় উপাত্ত বা সেন্স ডেটার জ্ঞানই হলো পরিচিতিমূলক জ্ঞান। আমাদের সামনে কোনো টেবিল থাকলে কিন্তু আমরা টেবিলটাকে সরাসরিভাবে কোনোভাবেই জানতে পারি না। আমরা কি জানছি? আমরা টেবিলটা কী রঙের, টেবিলটার কাঠিন্য কতটা, আকৃতি কী, স্কোয়ার না অবলং, এই আকৃতি সম্বন্ধে জানতে পারছি, রং সম্বন্ধে জানতে পারছি। এইগুলি হচ্ছে সেন্স ডেটা, যেটা আমরা সরাসরিভাবে পাচ্ছি কোনো রকম অনুমানের সাহায্য ছাড়া। আর এই ইন্দ্রিয় উপাত্তের দ্বারা সৃষ্ট হয় অ্যাপিয়ারেন্স, সেটার মাধ্যমে আমরা টেবিলটাকে জানি। এই সেন্স ডেটার জ্ঞানই কিন্তু পরিচিতিমূলক জ্ঞান। এই যে knowledge by acquaintance occur when we become directly aware of sense data of an object. এই সেন্স ডেটার জ্ঞানটাই কিন্তু পরিচিতিমূলক জ্ঞান। We don't need any other intermediary or inference of any kind to be acquainted with the simple form of knowledge. আমাদের এই পরিচিতিমূলক জ্ঞান হওয়ার জন্য কোনো রকম অনুমান বা অন্য কিছুর ওপর নির্ভরশীল হতে হয় না। এবং এই যে we can obtain the knowledge of our memory, our self-consciousness and knowledge of universals from knowledge by acquaintance. Very very important point. আমাদের কিন্তু স্মৃতির জ্ঞান, সেলফ কনসিয়াসনেসের জ্ঞান আর সামান্যের জ্ঞান এই পরিচিতিমূলক জ্ঞানের মাধ্যমেই হয়ে থাকে। এর থেকে প্রশ্ন আসতে পারে। এই পরিচিতিমূলক জ্ঞানের মাধ্যমে আমরা বিভিন্ন ইন্দ্রিয় উপাত্তের পাশাপাশি স্মৃতির বিষয়ের জ্ঞান পাই। আমাদের সাক্ষাৎভাবে পরিচিতি ঘটে স্মৃতি বা মেমোরির বিভিন্ন বিষয়ের সাথে। এখানে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, রাসেল কিন্তু এখানে দু ধরনের স্মৃতির কথা বলছেন। তিনি দু ধরনের স্মৃতির কথা বলছেন, একটা হচ্ছে ইমিডিয়েট মেমোরি এবং অপরটা হচ্ছে রিমোট মেমোরি। এই ইমিডিয়েট মেমোরির সম্পর্কে আমাদের সাক্ষাৎ পরিচিতি ঘটে। পরিচিতিমূলক জ্ঞানের মাধ্যমে আমরা এই ইমিডিয়েট মেমোরিকে জানতে পারি। আর রিমোট মেমোরি বা যেটা দূরবর্তী মেমোরিকে আমরা বর্ণনামূলক জ্ঞানের মাধ্যমে জানি। তাহলে যদি প্রশ্ন দেয় যে পরিচিতিমূলক জ্ঞানের মাধ্যমে আমরা যে মেমোরির জ্ঞান লাভ করি সেটা কোন মেমোরি, সেটা কিন্তু ইমিডিয়েট মেমোরি। আমরা কিন্তু রিমোট মেমোরির জ্ঞান পরিচিতিমূলক জ্ঞানের মাধ্যমে লাভ করি না, সেটা বর্ণনামূলক জ্ঞান বা যেটা নলেজ বাই ডেসক্রিপশন, সেটার মাধ্যমে আমরা রিমোট মেমোরির জ্ঞান লাভ করি। আমরা ইমিডিয়েট মেমোরির সাথে আমাদের সাক্ষাৎ পরিচিতি ঘটে। আমরা পরিচিতিমূলক জ্ঞানের মাধ্যমে ইমিডিয়েট মেমোরিকে জানতে পারি। পরিচিতিমূলক জ্ঞানের মাধ্যমে ইমিডিয়েট মেমোরিকে জানা সম্ভব। রিমোট মেমোরি বা দূরস্থিত মেমোরিকে আমরা বর্ণনামূলক জ্ঞানের মাধ্যমে জানি। রাসেল দু ধরনের ডেসক্রিপশনের কথা বলেন, ডেফিনিট ডেসক্রিপশন
আর ইনডেফিনিট ডেসক্রিপশন। আমি একটা পয়েন্ট মিস করে গেছি, ওটা আগে দেখিয়ে দিই। সেলফ কনসিয়াসনেস, পরিচিতিমূলক জ্ঞানের মাধ্যমে আমরা স্বসচেতনা বা সেলফ কনসিয়াসনেসের সাথেও কিন্তু পরিচিত হতে পারি। আমরা ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে আমাদের আত্মচেতনা সম্পর্কে অ্যাওয়্যার হই। রাসেল একটা উদাহরণ দিয়ে বলেন, যখন আমরা সকালের আকাশে সূর্য উদয় দেখি, তখন আমরা যে সূর্য দেখছি সেই চেতনা সম্পর্কেও কিন্তু আমরা অবহিত, আমরা আমাদের কনসিয়াসনেস সম্পর্কে অ্যাওয়্যার, যেরকম আমরা বস্তুটা সম্পর্কে অ্যাওয়্যার। তাই আমরা সেলফ কনসিয়াসনেসের জ্ঞানটাও পরিচিতিমূলক জ্ঞানের মাধ্যমে পাই। এছাড়া ইউনিভার্সালের জ্ঞান আমরা পরিচিতিমূলক জ্ঞানের মাধ্যমে পাই। আমরা জানি লালত্ব, এই সামান্যটা, বিভিন্ন লাল বস্ত্র, লাল ফুল, লাল পেন ইত্যাদি অন্যান্য আরও অনেক বস্তুতে থাকে। এগুলো অবর্ণনীয় এবং সাক্ষাৎভাবে উপলব্ধ। রাসেলের মতে প্রত্যেকটা বচনে সামান্য বা ইউনিভার্সাল থাকবেই, কারণ কোনো বচন বা বাক্যে যে ক্রিয়াপদ থাকে সেটাই সামান্য। ঠিক আছে, আমরা বিভিন্ন সামান্যগুলো বিভিন্ন পার্টিকুলার বিভিন্ন দ্রব্যে আমরা পেয়ে থাকি। এই সামান্যগুলোকে, এগুলো কিন্তু সাক্ষাৎভাবে উপলব্ধ, আর এগুলো ইনডিসক্রাইবেবল। রাসেলের মতে যে প্রত্যেকটা বচনে একটি সামান্য বা ইউনিভার্সাল থাকবেই, কারণ প্রত্যেকটা বচনে কি থাকে, একটা ক্রিয়াপদ থাকে, একটা ভার্ব থাকে, এবং সেটাই কিন্তু সামান্য। একটি বচনের বিধেয় পদ বা প্রেডিকেটও কিন্তু সামান্য হতে পারে, যদিও উদ্দেশ্যপদ সবসময় পার্টিকুলার হবে। এবার আমরা এখানে দেখছি যে দু ধরনের তিনি ডেসক্রিপশনের কথা বলেন, একটা ডেফিনিট ডেসক্রিপশন আর ইনডেফিনিট ডেসক্রিপশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসোয়েন্সো এ জাতীয় বাগধারা হচ্ছে ইনডেফিনিট ডেসক্রিপশন, অর্থাৎ আ ক্যাট, আ বুক ইত্যাদি ইনডেফিনিট ডেসক্রিপশন। আর দ্য সোয়েন্সো এ জাতীয় বাগধারা হলো ডেফিনিট ডেসক্রিপশন, অর্থাৎ যখন আমরা বলছি দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটা একটা ডেফিনিট ডেসক্রিপশন। আবার যদি আমরা বলি দ্য অথর অফ ওয়েভারলি, এটাও কিন্তু একটা ডেফিনিট ডেসক্রিপশন, কারণ এটা যেহেতু কোনো নির্দিষ্ট রচনার একজন নির্দিষ্ট অথরকে বোঝাচ্ছে, তাই এটা ডেফিনিট ডেসক্রিপশন। রাসেল বলেন যে ইনডেফিনিট ডেসক্রিপশন ব্যবহার করে আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে কোনো বিষয় স্বীকার বা অস্বীকার করতে পারি না। ঠিক আছে, তাহলে আসোয়েন্সো এই জাতীয় বাগধারা হলো ইনডেফিনিট ডেসক্রিপশন, যেমন আ ক্যাট, আ বুক এগুলো। আর দ্য সোয়েন্সো এই জাতীয় বাগধারা হচ্ছে ডেফিনিট ডেসক্রিপশন, যেমন দ্য অথর অফ ওয়েভারলি। যেহেতু এটা কোনো নির্দিষ্ট রচনার নির্দিষ্ট অথরকে বোঝাচ্ছে, তাই এটা ডেফিনিট ডেসক্রিপশন। রাসেল এটা বলছেন যে আমরা ইনডেফিনিট ডেসক্রিপশন ব্যবহার করে কোনো নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে কোনো বিষয় স্বীকার বা অস্বীকার করতে পারি না। এখানে সবসময় একটা মনে রাখার বিষয়, একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে দ্য সোয়েন্সো ট্রু হলে কিন্তু আসোয়েন্সো লজিক্যালি সেটা ফলো করবে বা ট্রু হবে, কিন্তু আসোয়েন্সো ট্রু হলে দ্য সোয়েন্সো কিন্তু সেটাকে লজিক্যালি ফলো করে না। এখানে পয়েন্টটা লেখা, দ্য সোয়েন্সো ট্রু হলে আসোয়েন্সো লজিক্যালি সেটাকে ফলো করবে বা সত্য হবে, কিন্তু আসোয়েন্সো সত্য হলে দ্য সোয়েন্সো সেটাকে লজিক্যালি ফলো করবে না। এখানে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিফারেন্স যেটা রাসেল করছেন। রাসেল শোজ দ্যাট গ্রামাটিক্যাল ফর্ম ইজ নট সেম অ্যাজ লজিক্যাল ফর্ম। উনি কিন্তু একটা গ্রামাটিক্যাল ফর্ম বা ব্যাকরণগত আকার এবং লজিক্যাল ফর্ম বা যৌক্তিক আকারের মধ্যে একটা পার্থক্য টানছেন। কী পার্থক্য? রাসেল বলছেন যে ডেফিনিট ডেসক্রিপশন কিন্তু গ্রামাটিক্যালি উদ্দেশ্য বিধেয়মূলক বচন, কিন্তু লজিক্যালি তা উদ্দেশ্য বিধেয়মূলক বচন নয়। রাসেল গ্রামাটিক্যাল ফর্ম আর লজিক্যাল ফর্মের একটা ডিস্টিংশন করছেন। কিভাবে? রাসেল বলছেন যে ডেফিনিট ডেসক্রিপশন কিন্তু গ্রামাটিক্যালি
ব্যাকরণগতভাবে সেটা উদ্দেশ্য বিধেয়মূলক বচন হলেও লজিক্যালি সেটা উদ্দেশ্য বিধেয়মূলক বচন নয়। উদাহরণস্বরূপ যদি আমি বলি, দ্য গোল্ডেন মাউন্টেন ডাজ নট এক্সিস্ট, এখানে দেওয়া উদাহরণটা দ্য গোল্ডেন মাউন্টেন ডাজ নট এক্সিস্ট, তাহলে এক্ষেত্রে গ্রামাটিক্যালি আমরা বলতে পারি গোল্ডেন মাউন্টেন এই কথাটা সাবজেক্ট, কিন্তু লজিক্যালি যদি আমরা দেখি গোল্ডেন মাউন্টেন সাবজেক্ট নয়, কারণ বাস্তবে তা অস্তিত্বশীলই নয়। ঠিক আছে, তাহলে রাসেল বলছেন যে ডেফিনেট ডেসক্রিপশন গ্রামাটিক্যালি উদ্দেশ্য বিধেয়মূলক বচন, কিন্তু লজিক্যালি দেখতে গেলে সেটা উদ্দেশ্য বিধেয়মূলক বচন নয়। যেরকম দ্য গোল্ডেন মাউন্টেন ডাজ নট এক্সিস্ট, এখানে গোল্ডেন মাউন্টেন গ্রামাটিক্যালি সাবজেক্ট, কিন্তু লজিক্যালি যদি আমরা দেখি তাহলে গোল্ডেন মাউন্টেন সাবজেক্ট নয়, কারণ সেটা বাস্তবে অস্তিত্বশীল নয়। এখানে রাসেলের থেকে সম্পূর্ণ অপোজিট ভিউ, রাসেলের সাথে যার ভিউ কন্ট্রাস্ট করে সাধারণত বলা হয়, তিনি হলেন অস্ট্রিয়ান ফিলসফার অ্যালেক্সিয়াস মাইনাং। অ্যালেক্সিয়াস মাইনাং এখানে সম্পূর্ণ একটা বিপরীত ভিউ পয়েন্ট দিচ্ছেন। এখানে রাসেল যেরকম বলছেন, এই যে গোল্ডেন মাউন্টেন, আমি বললাম না গোল্ডেন মাউন্টেন লজিক্যালি যদি আমরা দেখি সাবজেক্ট মানছি না আমরা সেটাকে, কারণ সেটা এক্সিস্টেন্ট নয়। অ্যালেক্সিয়াস মাইনাং বলছেন এই জাতীয় শূন্যগর্ভ টার্ম, বিভিন্ন শূন্যগর্ভ টার্ম যেরকম গোল্ডেন মাউন্টেন হোক, পেগাসাস হোক ইত্যাদির কিন্তু সাবসিস্টেন্ট এন্টিটি তিনি স্বীকার করছেন। তিনি ইত্যাদির সাবসিস্টেন্ট এন্টিটি স্বীকারের জন্য একটা আলাদা জগৎ স্বীকার করছেন, কিন্তু রাসেল এরকম আলাদা কোনো জগৎ স্বীকার করবেন না। তিনি ইত্যাদির সাবসিস্টেন্ট এন্টিটি স্বীকার করার জন্য একটা আলাদা জগৎ স্বীকার করছেন। রাসেল আলাদা জগৎ স্বীকার করছেন না বিভিন্ন কারণে। তিনি বলেন যে অন্টোলজিকে আমরা অযথা বর্ধিত করতে চাই না, না করাই ভালো, সেটা শ্রেষ্ঠ। Austrian philosopher Alexius Mainen gave a contrasting position by accepting the existence of non-existent entities in another world. তিনি কি এই জাতীয় যে শূন্যগর্ভ বিভিন্ন টার্ম গোল্ডেন মাউন্টেন, পেগাসাস এগুলো সাবসিস্টেন্ট এন্টিটির জন্য একটা আলাদা জগৎ স্বীকার করে নেন, যেটা রাসেল কোনোভাবেই স্বীকারের পক্ষপাতী নয়। রাসেল কিন্তু নেম আর ডেফিনেট ডেসক্রিপশনের মধ্যে একটা পার্থক্য টানছেন। নেম আর ডেফিনেট ডেসক্রিপশনের মধ্যে তিনি একটা পার্থক্য করছেন। কী পার্থক্য? দেখুন, রাসেলের মতে নেম হলো সিম্পল সিম্বল। রাসেলের মতে নেম, কিন্তু এখানে কিছু ছোট ছোট পয়েন্ট আপনারা ছোট ছোট করে লিখে নিতে পারেন। রাসেলের মতে নেম, তিনি কি বলছেন, নেমকে সিম্পল সিম্বল। রাসেল নেমকে বলছেন সিম্পল সিম্বল। এখানে লিখতে একটু সমস্যা হচ্ছে আমার। যদি আমরা বলি থেলস, যদি আমরা একটা নাম নিই থেলস, তাহলে কি অনেকেই বলতে পারে যে নেমকে আমরা সিম্পল সিম্বল কী করে বলতে পারি। এই যে থেলস এই নামটার ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে তো প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা করে বলা যায়, তাহলে এটা সিম্পল সিম্বল কি? এটাকে তো আমরা নামটাকে ভাগ করে প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা করে উচ্চারণ করতে পারছি, কিন্তু রাসেল বলছেন যে এগুলো আলাদা করে বললে কোনো মিনিংফুল এক্সপ্রেশন কিন্তু পাওয়া যায় না। যখন আমরা অক্ষরগুলো একত্রিত করে একটা নাম তৈরি করছি থেলস, তখন কিন্তু সেটা একটা মিনিংফুল এক্সপ্রেশন প্রকাশ করে, আর সেই জন্যই নেম হলো সিম্পল সিম্বল, যেটা আনঅ্যানালাইজেবল, যেটা বিশ্লেষণ করা যায় না। ঠিক আছে, রাসেলের মতে নেম হলো সিম্পল সিম্বল। কীভাবে সেটা আমি বোঝালাম। যদি আমরা, অনেকে বলেন যে না এই প্রত্যেকটা তো আলাদা আলাদা অক্ষর, তাহলে এটা সিম্পল সিম্বল কী করে? রাসেল বলছেন না, যখন আমরা এগুলো আলাদা আলাদা করে কিন্তু কোনো মিনিংফুল এক্সপ্রেশন পাওয়া যায় না, আমরা অক্ষরগুলো একত্রিত করে যখন নাম গঠন করা হচ্ছে তখন সেটা মিনিংফুল এক্সপ্রেশন প্রকাশ করে। তাই নেম হলো সিম্পল সিম্বল, যেটা আনঅ্যানালাইজেবল আর যেটা বিশ্লেষণ করা যায় না। কিন্তু ডেফিনেট ডেসক্রিপশন কিন্তু সিম্পল সিম্বল নয়। ডেফিনেট ডেসক্রিপশনকে আমরা সিম্পল সিম্বল বলতে পারি না। তাহলে নেম হলো সিম্পল সিম্বল রাসেলের মতে, কিন্তু ডেফিনেট ডেসক্রিপশন সিম্পল সিম্বল নয়। কীভাবে? ফর এক্সাম্পল যদি আমরা ধরি দ্য গোল্ডেন মাউন্টেন, এটাই নিলাম দ্য গোল্ডেন মাউন্টেন, তাহলে এই বর্ণনায় প্রত্যেকটা শব্দই কিন্তু মিনিংফুল। আমরা মিনিংফুল ওয়ার্ডকে কম্বাইন করছি, গোল্ডেন মাউন্টেন, এই মিনিংফুল ওয়ার্ডগুলো কম্বাইন করে একটা ডেফিনেট ডেসক্রিপশন তৈরি করছি। তাই জন্য ডেফিনেট ডেসক্রিপশনকে কোনোভাবেই সিম্পল সিম্বল বলা যায় না, কারণ এখানে প্রত্যেকটা শব্দই মিনিংফুল, যেগুলো শুধু কম্বাইন করে আমরা একটা ডেসক্রিপশন তৈরি করে নিচ্ছি।
এদের মধ্যে আরও অনেক পার্থক্য আছে, যেরকম নেম হচ্ছে একটা মিনিংফুল এক্সপ্রেশন যার অন্য নিরপেক্ষ অর্থ রয়েছে, কিন্তু ডেফিনেট ডেসক্রিপশনের কিন্তু স্বতন্ত্র অর্থ নেই। ডেফিনেট ডেসক্রিপশনকে যখন আমরা প্রপোজিশনের মাধ্যমে বা কোনো সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করছি তখন সেটা অর্থপূর্ণ হয়। তাহলে নেম হচ্ছে একটা মিনিংফুল এক্সপ্রেশন যার স্বতন্ত্র একটা অন্য নিরপেক্ষ অর্থ রয়েছে, কিন্তু ডেফিনেট ডেসক্রিপশনের কোনো স্বতন্ত্র অর্থ নেই। ডেফিনেট ডেসক্রিপশনকে যখন আমরা কোনো প্রপোজিশনের মাধ্যমে প্রকাশ করছি কেবল তখনই সেটা অর্থপূর্ণ হচ্ছে বা মিনিংফুল হচ্ছে। তৃতীয় পার্থক্য হচ্ছে যে নেমকে সবসময় সাবজেক্ট টার্মে ব্যবহার করা হয় আমরা জানি, কিন্তু ডেসক্রিপশন কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। নেম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, ডেসক্রিপশন হয় না। আর আরেকটা হচ্ছে যে নেমকে আমরা বলতে পারি কমপ্লিট সিম্বল, কিন্তু ডেফিনেট ডেসক্রিপশন কিন্তু ইনকমপ্লিট সিম্বল। নেম কিন্তু কমপ্লিট সিম্বল, কিন্তু ডেফিনেট ডেসক্রিপশন কিন্তু ইনকমপ্লিট সিম্বল। ঠিক আছে, গোল্ডেন মাউন্টেন এটা কিন্তু ইনকমপ্লিট, এটা স্বতন্ত্র কোনো মিনিং নেই। এটার মিনিংটা নির্ভর করছে কিসের ওপর? সেন্টেন্সের ওপর বা প্রপোজিশনের ওপর। যদি আমরা বলি প্রেজেন্ট প্রেসিডেন্ট বা প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তাহলে শুধু সেটার কোনো মিনিং নেই, কারণ সঙ্গে সঙ্গে মাথায় প্রশ্ন আসবে যে দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কে, সেটা বলতে হয় তখন। তাই এটার স্বতন্ত্র কোনো মিনিং নেই, মিনিংটা কিন্তু নির্ভর করছে সেন্টেন্সটার ওপর। ঠিক আছে, কিন্তু নেমের কিন্তু স্বতন্ত্র অর্থ রয়েছে। নেম সেটা মিনিংফুল, সেটা কমপ্লিট সিম্বল, ডেফিনেট ডেসক্রিপশন ইনকমপ্লিট সিম্বল। ঠিক আছে, এর পরের দিন আমি রাসেলের আরও কয়েকটা টপিক করিয়ে কমপ্লিট করে দেবো। লজিক্যাল অ্যাটমিজমটা বাকি আছে, আরও কিছু রাসেলের প্রপার নেম সম্পর্কে ধারণা, উনি নেগেটিভ এক্সিস্টেন্সিয়াল সম্পর্কে ধারণা, এছাড়া উনি কয়েকটা ভাগও করেন। উনি একটা পার্থক্য করছেন রাসেল, যেটা হচ্ছে সাধারণ বিশিষ্ট নাম আর যৌক্তিক বিশিষ্ট নামের মধ্যে। ঠিক আছে, সাধারণ প্রপার নেম আর যৌক্তিক লজিক্যাল প্রপার নেমের মধ্যে তিনি একটা ডিফারেন্স করছেন। এই সবগুলো আমি পরের দিন একেবারে হয়ে যাবে একটা ক্লাসে। আর এরপর আমরা বিভিন্ন টপিক কভার করতে থাকবো এক এক করে সমস্ত দর্শন সম্পর্কে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।